তোমরা বারবার আমাকে শর্ট প্রশ্নের জন্য বারবার তোমরা কমেন্ট করেছো, বারবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আবেদন করেছো যে স্যার আপনি শর্ট প্রশ্ন নিয়ে আসুন, শর্ট প্রশ্ন নিয়ে আসুন। আমি তোমাদের জন্য যারা 6th সেমিস্টারে পড়ছো তাদের A3 পেপার আগের দিন আমি আলোচনা করেছি তোমাদের একটি পেপার নিয়ে, তোমরা সেটি অবশ্যই দেখে নিও। তোমাদের এই পেপারগুলো নিয়ে আলোচনা চলছে এবং এই সপ্তাহ জুড়ে তোমাদের কিন্তু সমস্ত শর্ট প্রশ্ন চলে আসতে চলেছে। তোমাদের সমস্ত 100% কমনযুক্ত তোমরা পাবে প্রতি বছরের মতো, এবছরও কিন্তু অন্যথা হবে না। তোমরা যারা আমার চ্যানেল ফলো করছো তোমরা জানো, এবং যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছো অনেক উপকৃত হও সেখান থেকেও, যারা টেলিগ্রাম গ্রুপে রয়েছো তারাও তোমরা জানো যে কতটা উপকার তোমরা এই চ্যানেল থেকে পাও। অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, তাতে আমাদের আরও ভালো লাগবে। চলো A3 যে পেপারে আমরা সময়ের অভাবে তোমাদের যতটুকু পেরেছি তোমাদের জন্য করার চেষ্টা করছি। যৌক্তিক নীতি প্রণয়নের দুটি সীমাবদ্ধতা লেখো। যৌক্তিক নীতি প্রণয়নের দুটি সীমাবদ্ধতা, প্রথম যে প্রশ্নটি সেটি। এখনও পর্যন্ত যদি আমার চ্যানেলে একদম নতুন হয়ে থাকো তাদেরকে বলবো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। প্রথম কি বলছে, প্রথম যে সীমাবদ্ধতা কি বলছে, সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ার ওপর এখানে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়। একটি সংগঠনের সামগ্রিক চিত্র কেবলমাত্র সিদ্ধান্ত গ্রহণের দৃষ্টিকোণ থেকে পাওয়া যায় না। দ্বিতীয় কি অসুবিধা বলছে বা দ্বিতীয় সীমাবদ্ধতাটা কি বলছে, বলছে যুক্তিগ্রাহ্য সিদ্ধান্তকেই কেবলমাত্র সঠিক সিদ্ধান্ত হিসাবে গ্রহণ করতে হবে। এটা মানতে অনেকেই নারাজ, কারণ সিদ্ধান্ত গ্রহণের মধ্যেই যুক্তি এবং আবেগ উভয়ই কিন্তু থাকে। তোমাদের এই পিডিএফটি কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে। যারা হোয়াটসঅ্যাপ গ্রুপে এখনও নেই, জয়েন করোনি, অবশ্যই ডেসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, ওখান থেকে তোমরা জয়েন করতে পারবে। দ্বিতীয় প্রশ্নটি কি বলছে, দ্বিতীয় প্রশ্নটি বলছে জননীতির উদারনীতি তত্ত্বের মূল কথা কী। উদারনীতি তত্ত্বের মূল কথা কী? উদারনৈতিক তত্ত্ব ব্যক্তি জীবনে রাষ্ট্রের ভূমিকাকে কম করার কথা বলে এবং পাশাপাশি এই তত্ত্ব অবাধ বাণিজ্য নীতি ও মুক্ত বাজারকে সমর্থন করে। তোমাদের লিখে নেওয়া প্রয়োজন নেই, তোমরা শুধু ভালো করে দেখো, এখান থেকে বারবার করে দেখতে দেখতে তোমাদের পরীক্ষার আগে 2-3 বার দেখে নেবে ভিডিওটা, অবশ্যই তোমাদের মুখস্থ হয়ে যাবে, ওখানে গেলে পরীক্ষাতে তোমরা করতে পারবে। আরেকটি কথা তোমাদের বলি, আমাদের CC 13, 14, DSE A4, B4, A3, B3 সমস্ত পেপারে তোমরা কিন্তু বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়াম উভয়েই কিন্তু তোমরা নোটস পেয়ে যাবে। অবশ্যই তার জন্য ফোন করতে হবে 8620063339। পরের প্রশ্নটি কি বলছে, বলছে ভারতের প্রথম শিল্পনীতি কবে চালু হয়। ভারতের প্রথম শিল্পনীতি চালু হচ্ছে 1948 সালের 6 এপ্রিল প্রথম শিল্পনীতি আমাদের চালু হচ্ছে। নেহেরুবাদী রাষ্ট্র কি? আমাদের যে নেহেরুবাদী রাষ্ট্রের কথা বলা হচ্ছে, নেহেরুবাদী রাষ্ট্র কি? নেহেরু এমন একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছিল যে রাষ্ট্র ব্যবস্থায় গণতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং এমন একটি মিশ্র অর্থনীতি গড়ে তুলতে চেয়েছিল যার ফলে সরকার নিয়ন্ত্রিত পাবলিক সেক্টর ও বেসরকারি সেক্টরগুলি সহাবস্থান করবে। অর্থাৎ তিনি জনকল্যাণমূলক একটি রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চেয়েছেন। পরে যে প্রশ্নটি রয়েছে দেখো, বলছে ভারতের পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গৃহীত একটি জননীতির নাম লেখো। সেটা কি হচ্ছে? কর্মসংস্থান ও দারিদ্র দূরীকরণ, যেটাকে আমরা গরিবি হটাও বলে থাকি। জানো তোমরা, গরিবি হটাও যে স্লোগান তুলেছিল কংগ্রেস সরকার, আর অর্থনৈতিক স্বনির্ভরতা। পরের প্রশ্নটি কি বলছে, একটি নিয়ন্ত্রণমুখী নীতির নাম লেখো। রেগুলেটিভ, একটি নিয়ন্ত্রণমুখী নীতির নাম কি না জীবন বীমা কর্পোরেশন এবং রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। পরের প্রশ্নটি কি বলছে, পরের প্রশ্নটি বলছে রাষ্ট্রের গুটিয়ে যাওয়া বলতে কি বোঝায়। রাষ্ট্রের গুটিয়ে যাওয়া বলতে বোঝায় এমন একটি কৌশল যার মধ্য দিয়ে রাষ্ট্রের নেওয়া নীতিগুলিকে জোরপূর্বক পরিবর্তন করা হয়। অর্থাৎ রোলব্যাক হলো রাষ্ট্রের প্রধান নীতিতে পরিবর্তন আনার একটি প্রক্রিয়া। পরবর্তী প্রশ্ন কি বলছে, রাজনৈতিক অর্থনীতিতে জননীতি কিভাবে প্রভাবিত করে।
রাজনৈতিক অর্থনীতিকে জননীতি কীভাবে প্রভাবিত করে? না, রাজনৈতিক অর্থনীতি হলো রাজনীতি এবং অর্থনীতির একটি মিথস্ক্রিয়া। রাজনীতি ও অর্থনীতি মূলত বিশ্লেষণ করে কিভাবে রাজনৈতিক শক্তিগুলি অর্থনীতি ও অর্থনৈতিক ফলাফলগুলিকে প্রভাবিত করে। মূলত একটি অর্থনৈতিক কার্যকলাপ যা রাষ্ট্রের কার্যাবলীকে টিকিয়ে রাখার জন্য প্রয়োজনীয় পুঁজি সংগ্রহ করতে থাকে। যেমন নির্বাচনী প্রচার সঠিকভাবে পরিচালনার জন্য বিপুল অর্থের প্রয়োজন হয়। পরের প্রশ্নটি কি বলছে? পরের প্রশ্নটি বলছে জননীতি প্রণয়নে দুটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ উল্লেখ করো। একটি হচ্ছে সমস্যা চিহ্নিতকরণ, আর একটি হচ্ছে বিষয়সূচি নির্ধারণ, আর তিনি হচ্ছে নীতি প্রণয়ন। যে কোনো দুটো বলেছে, তোমরা দুটো লিখতে পারবে। এগুলো তোমাদের বড় প্রশ্ন যা দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু অনেকগুলো পেয়ে যাবে। জননীতি প্রণয়নে প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গির প্রধান প্রবক্তা কে ছিলেন? হ্যারল্ড ল্যাসওয়েল। হ্যারল্ড ল্যাসওয়েল। পরবর্তী প্রশ্ন হচ্ছে নীতি বৈধতাকরণ কি? নীতি বৈধতাকরণ কি? বিভিন্ন প্রস্তাবের মধ্য থেকে একটি নীতিকে বেছে নেওয়া, সেই নির্দিষ্ট নীতির পক্ষে রাজনৈতিক সমর্থন বাড়ানো এবং শেষ পর্যন্ত নীতিকে আইন করার মধ্য দিয়ে নীতিকে বৈধতা দেওয়া হয়। পরের প্রশ্ন কি বলছে? নীতির বাস্তবায়ন বলতে কি বোঝায়? নীতির বাস্তবায়ন বলতে কি বোঝায়? নীতির আইনীকরণ বা আইনীকরণ প্রক্রিয়া সম্পন্ন হলে নীতিকে বাস্তবে রূপদান করাকে নীতির বাস্তবায়ন বলা হয়। যখন মূলত নীতির বাস্তবায়ন করা হয়, নীতি যে নির্ধারণ হয়ে গেল, আইন নির্ধারণ হয়ে গেল, তারপরে যখন নীতির বাস্তবায়ন করা হবে, নীতি যখন প্রণয়ন করা হবে, সেই সময়কে বলা হচ্ছে নীতির বাস্তবায়ন। পরে বলছি নীতি মূল্যায়ন বলতে কি বোঝায়? নীতি বাস্তবায়নের পর সেই নীতির ফলাফল ও প্রভাবের মূল্যায়ন ও বিশ্লেষণ করা হয়, তাকে নীতির মূল্যায়ন বলা হয়। পরবর্তী প্রশ্ন বলছে যে নীতির ফলাফল বলতে কি বোঝো? নীতির ফলাফল বলতে বোঝানো হয় একটি নির্দিষ্ট ফলাফল অর্জনের জন্য সরকারের গুরুত্বপূর্ণ অংশগুলি পরিচালিত হয়, যেমন ব্যয় পরিচালন ব্যবস্থা, বাস্তবায়নের ব্যবস্থা প্রভৃতিকে যখন পরিচালনা করা হয়। পরবর্তী প্রশ্ন কি বলছে? পরবর্তী প্রশ্ন বলছে যৌক্তিকতার নীতি প্রণয়ন মডেলের প্রবক্তা কারা? রবার্ট হ্যাফম্যান এবং থমাস ডাই। ভালো করে মনে রাখবে। পরের প্রশ্নটি বলছে গরিবি হটাও কর্মসূচি কে কত সালে ঘোষণা করছে? ইন্দিরা গান্ধী ঘোষণা করেছে 1971 সালে ঘোষণা করেছে। পরবর্তী প্রশ্ন বলছে ইন্দিরা আবাস যোজনা বর্তমানে কি নামে পরিচিত? ইন্দিরা আবাস যোজনা বর্তমানে কি নামে পরিচিত? প্রধানমন্ত্রী আবাস যোজনা বা PMAY। পরের প্রশ্ন বলছে ভারতে কবে প্রথম জাতীয় স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়? কবে প্রথম স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়? 1983 সালে প্রথম স্বাস্থ্যনীতি প্রণয়ন করা হয়। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলছে দেখো অধিকার ভিত্তিক সামাজিক নীতির একটি উদাহরণ দাও। সমকাজে সমবেতনের অধিকার, আর একটা হচ্ছে নির্দিষ্ট সময় পর্যন্ত শ্রমের অধিকার। এই প্রশ্নগুলো কিন্তু তোমরা খুব ভালো করে পড়বে। পরের যে প্রশ্নটি রয়েছে বলছে দেখো অংশগ্রহণমূলক উন্নয়ন কি? অংশগ্রহণমূলক উন্নয়ন বলতে কি বোঝায়? অংশগ্রহণমূলক উন্নয়ন বলতে বোঝায় যেখানে স্থানীয় জনগণকে উন্নয়নের প্রকল্পে যুক্ত করা হয়, যার মধ্য দিয়ে জনসাধারণের বেশিরভাগ পরিকল্পিত উদ্যোগে অংশ নিতে চায়, কারণ তাদের দারিদ্রতার মোচনে একটি সুস্থায়ী উন্নয়ন গড়ে উঠবে এই ভাবনায়। তাকে কি বলা হচ্ছে? তাকে বলা হচ্ছে অংশগ্রহণমূলক উন্নয়ন। পরবর্তী প্রশ্ন কি বলছে ভারতের জাতীয় গ্রিন ট্রাইব্যুনাল কবে স্থাপিত হয়? 2010-এ স্থাপিত হয়। পরবর্তী প্রশ্ন দেখে নেব আমরা কি বলছে। পরবর্তী প্রশ্ন বলছে ভারতের রাজনৈতিক অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রগুলি কি? বলছে প্রাথমিক সেক্টরের ক্ষেত্র, ফার্স্ট যে প্রাথমিক সেক্টর যেমন কৃষিক্ষেত্রে প্রাকৃতিক সম্পদ, সেকেন্ডারি সেক্টরকে বলছে ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স, সফটওয়্যার, এটা ইঞ্জিনিয়ারিং। তারপরে বলছে টার্সিয়ারি যে সেক্টর সেটাকে বলছে শিক্ষক, নাপিত, মুচি,
হ্যাঁ, এই রকম ধরনের চাকরিগুলোকে প্রথমে প্রাথমিক সেক্টর, সেকেন্ডারি সেক্টর এবং তারপর তৃতীয় স্তরের কাজ বা টার্সিয়ারি সেক্টর। পরের প্রশ্ন বলছে TIRDP এর পুরো নাম কি? ইন্টিগ্রেটেড রুরাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম। এটা কত হয়েছিল তোমরা ভালো করে মনে রাখবে, 1980 সালে। পরবর্তী যে প্রশ্নটি দেখো কি বলছে, প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয় কত সালে? 1968 সালে প্রথম জাতীয় শিক্ষানীতি গৃহীত হয়। জাতীয় শিক্ষানীতি 2020 অনুযায়ী নতুন কাঠামোটি কি? নতুন যে কাঠামোটি কি ছিল? আমাদের পুরনো কাঠামো কি ছিল? 10+2 কাঠামো ছিল, এবং এর পরিবর্তে বর্তমানে শিক্ষা কাঠামো কীরকম হয়েছে? 5+3+3+4 এই পদ্ধতিতে পরিবর্তন করা হয়েছে। বলছে 2020 সালের নতুন শিক্ষানীতির একটি সুবিধা লেখো। যে 2020 সালে যে শিক্ষানীতি, দুটো শিক্ষানীতি, সমালোচনামূলক চিন্তাভাবনা ও অভিজ্ঞতামূলক চিন্তাভাবনা, আন্তঃবিভাগীয় পদ্ধতি, দক্ষতাভিত্তিক মূল্যায়ন, শিল্পকলা ও অন্যান্য বৃত্তিমূলক বিষয়গুলি একীকরণের উপর জোর দেওয়ার মাধ্যমে সৃজনশীল ও যৌক্তিক চিন্তাভাবনাকে উন্নত করবে, এটা তার পজিটিভ দিক। এবং তারপরের প্রশ্ন বলছে দেখো, জাতীয় শিক্ষানীতির যে কোনো দুটি অসুবিধা লেখো। কি কি অসুবিধা থাকতে পারে? বলছে জাতীয় শিক্ষানীতি অনুযায়ী উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের 4 বছর অধ্যয়নের কথা বলা হয়েছে, তাতে বাস্তব ক্ষেত্রে কি হবে? শিক্ষার্থীরা মাঝপথে কিন্তু কোর্স ছেড়ে দিতে পারে, এটা তার একটা নেগেটিভ দিক। দ্বিতীয়টি কি বলছে? দ্বিতীয় যে এটি বলছে 2020 সালের শিক্ষানীতি অনুযায়ী ভাষা একটি গুরুত্বপূর্ণ সমস্যা, ছাত্র ও শিক্ষকদের অনুপাত এবং বিভিন্ন একাডেমিক প্রতিষ্ঠানে মাতৃভাষায় পাঠ্যপুস্তক প্রবর্তন খুবই সমস্যাজনক। পাঠ্যপুস্তকগুলো নির্ণয় করা বা মাতৃভাষায় পাঠ্যপুস্তক রচনা করা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা। তারপরের প্রশ্নটি বলছে নীতি আয়োগের পূর্ণ অর্থ কী? বলছে ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, ন্যাশনাল নীতি আয়োগ, নীতি আয়োগ। পরবর্তী প্রশ্ন কি বলছে যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? নীতি আয়োগের চেয়ারম্যান কে হন? পদাধিকার বলে প্রধানমন্ত্রী, পদাধিকার বলে প্রধানমন্ত্রী। দেখো পরের যে প্রশ্নটি বলছে পরিকল্পনা কমিশন কোন ধরনের সংস্থা? পরিকল্পনা কমিশন এটি একটি সাংবিধানিক সংস্থা, এটি একটি সাংবিধানিক সংস্থা। বলছে নীতি আয়োগ কোন ধরনের সংস্থা? এটি একটি নির্বাহী সংস্থা। নীতি আয়োগ কিন্তু কোনো সাংবিধানিক সংস্থা নয়, এটি একটি নির্বাহী সংস্থা। তারপরের যে প্রশ্নটি বলছে অর্থনৈতিক উদারীকরণ বলতে মূলত কি বোঝায়? অর্থনৈতিক উদারীকরণ বলতে অর্থনীতির উপর, উদারীকরণ বলতে কি বোঝাচ্ছে? অর্থনীতির অধিক বাজারমুখীকরণ করা এবং বেসরকারি বা বিদেশি বিনিয়োগের লক্ষ্য নিয়ে দেশের অর্থনৈতিক নীতিগুলোর যে পরিবর্তন করা হয় তাকে অর্থনৈতিক উদারীকরণ বলা হয়। যেখানে কি হবে? অর্থনীতিকে খোলা একটা বাজার অর্থনীতির মতো করে গড়ে তোলা হবে। পরের প্রশ্ন বলছে অর্থনৈতিক উদারীকরণের দুটি ফলাফল উল্লেখ করো। অর্থনৈতিক উদারীকরণের ফলে কি কি হতে পারে? বলছে উৎপাদনের ক্ষমতা বৃদ্ধি, সরকারের বিভিন্ন ইস্যুমূলক বিভিন্ন যে শিল্পক্ষেত্র বা লাইসেন্সের যে সেটা লাইসেন্স রাজ ছিল তার বিলুপ্তকরণ, এবং পণ্য আমদানির ক্ষেত্রে পণ্য আমদানির বৃদ্ধি ঘটতে পারে। পরবর্তী প্রশ্ন বলছে অর্থনৈতিক উদারীকরণের একটি অসুবিধা উল্লেখ করো। অসুবিধা কি? অর্থনৈতিক উদারীকরণের ফলে অর্থনৈতিক প্রকৃতি উন্নত, দক্ষতা, বৃহত্তর বাজার অর্থনীতির সৃষ্টি হয়। এটা একটা সুবিধা, একটা অসুবিধা। এটা হলো একটা সুবিধা। আর অসুবিধা কি? অসুবিধা বলছে দেখো এই খোলা বাজার অর্থনীতির ফলে আয়ের বৈষম্য দেখা দেয়, অর্থনৈতিক সংকট তৈরি হয়, এমনকি দরিদ্র দেশগুলির জন্য এই অর্থনৈতিক উদারীকরণ এক ভয়ঙ্কর থ্রেট বা ভয়ঙ্কর সমস্যা হিসেবে দেখা দেয়। পরের প্রশ্ন বলছে রাজনৈতিক অর্থনীতির দুটি বৈশিষ্ট্য লেখো। প্রথমটি কি বলছে? প্রথম বলছে দেখো আন্তঃবিষয়ক অধ্যয়ন পদ্ধতির মাধ্যমে কার্যাবলীর সীমারেখা নির্ধারণ করা হয়, একটি গুরুত্বপূর্ণ কিন্তু রাজনৈতিক অর্থনৈতিক কাজ। তোমাদের এই যে পার্টগুলো তোমাদের এখানে আলোচনা করছি,
এগুলো সমস্ত পিডিএফ তোমাদের দিয়ে দেওয়া হবে, তোমরা পিডিএফগুলো করবে। আর তোমাদের এই যে পার্টগুলো পড়াচ্ছি তার সাথে সাথে আমাদের 2023 সালের যে এই পেপার থেকে আরও যে 50 থেকে 60টি প্রশ্ন দিয়েছে সেই প্রশ্নগুলি তোমরা কিন্তু পড়বে, শর্ট প্রশ্ন। 2023 সাল আর এখন যে কয়েকটি প্রশ্ন দিচ্ছি সেগুলো পড়লে তোমাদের আর কোনো রকম বাইরে থেকে কোনো প্রশ্ন করতে হবে না। তোমরা এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং এই থাম্বনেইলের এই লিঙ্কটা আমরা নিচে দিয়ে দেবো, সেখান থেকে তোমরা কিন্তু পড়তে পারবে। পরের প্রশ্নগুলো তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আমরা এই পিডিএফটা কিন্তু তোমাদের সবগুলো বলছি না, সবগুলো তোমাদের কিন্তু আমি এই পিডিএফটা তোমাদের গ্রুপে আমি সেন্ড করে দেব। তোমরা অবশ্যই এখান থেকে তোমরা তুলে নিতে পারবে বা তোমরা কিন্তু পড়তে পারবে। তোমাদের আরেকটি কথা বলছি, এখনও বারবার করে বলছি, এই পেপারে আমি তোমাদের হয়তো 30 থেকে 40টা প্রশ্ন এখানে দিচ্ছি, কিন্তু তার বাদেও তোমাদের 50 থেকে 60টি প্রশ্ন আরেকটি যে ভিডিও 2023 সালে আমি করেছিলাম সেটাতে রয়েছে। সেই 2023 সালের ভিডিও এবং এই ভিডিওটি মিলিয়ে যে প্রশ্নগুলো তোমরা পাচ্ছ, যে প্রশ্নগুলো তোমরা পাবে, সেগুলোই ভালো করে পড়লে তোমাদের সবগুলো কমপ্লিট হয়ে যাবে। এর মধ্য থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে। আর এই পিডিএফে যেগুলো বললাম না যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো অবশ্যই পাবে। অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে, এই পিডিএফগুলো তোমরা ওখানে পেয়ে যাবে। আর একটি কথা, যারা বড় প্রশ্নের উত্তরপত্র তোমরা চাইছো, তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে 8620063339। সেখানে আমাদের পেড ব্যাচে জয়েন করতে হবে। পেড ব্যাচে জয়েন করার মধ্য দিয়ে তোমরা ইংলিশ মিডিয়াম এবং বাংলা মিডিয়াম উভয় মাধ্যমের আমরা আমাদের একাডেমি থেকে নোটসপত্র সমস্ত দিতে পারি। পরীক্ষা আর 1 মাস বাকি আছে, দেরি করো না, খুব দ্রুত যোগাযোগ করো 8620063339 এই নাম্বার। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবে এবং বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করবে, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না। ভালো থাকবে।